আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে ভিডিও বানাবো। তো আজকের যে টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের জন্য কোন কোন টপিকগুলো আপনাদের পড়তে হবে, বা গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানের সম্পূর্ণ একটা সাজেশন আপনাদের দিয়ে দিব। কারণ আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছেন, বাট আশানুরূপ ফল করতে পারেননি। অনেকেরই স্বপ্নের একটা জায়গা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়া। তো গুচ্ছ ভর্তি পরীক্ষা যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য আজকে মিলে আমরা পদার্থবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব, প্রথম পত্র দ্বিতীয় পত্র। এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পরবর্তীতে মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলোরও সাজেশনের ভিডিও দিব, পাশাপাশি যারা অন্য যে সাবজেক্টগুলো আছে এগুলোরও ভিডিও দিব। তো অবশ্যই এই ভিডিওটা যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট বা আপনাদের রেসপন্সের উপর নির্ভর করে আমরা কিন্তু পরবর্তী যে সাজেশনের ক্লাসগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো আজকে আমরা মিলি গুচ্ছ ভর্তি পরীক্ষার পদার্থর সাজেশন নিয়ে আলোচনা করব। তো পদার্থর জন্য প্রথম কথা হলো যে আমরা কোন কোন টপিকগুলো পড়বো। অনেকে দেখা যায় পদার্থর আমরা এত বেশি পড়ি, অনেক বেশি পড়ার কারণে পরীক্ষায় দেখা যায় কমন প্রশ্নগুলো আসলেও আমরা অ্যান্সার করতে পারি না, এতে করে আমাদের চান্সটা কিন্তু হয় না। আজকে আমরা মেনলি পদার্থর জন্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য যেই টপিকগুলা অবশ্যই আপনাদের পড়া উচিত, বা যেই টপিকগুলো থেকে প্রতি বছরে ঘুরাই ফিরে প্রশ্ন আসে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাজ হবে এই সাজেশনটা ভালো করে যেই টপিকগুলো বলতেছি সেই টপিকগুলো অবশ্যই এই টপিকগুলোর যে ফর্মুলা বা এই টপিকে যে প্রশ্নগুলো আসছে এগুলো অবশ্যই সলভ করবেন। তাহলে প্রথমে আমরা শুরু করবো কি নিয়ে? প্রথমে শুরু করবো আমরা পদার্থ প্রথম পত্র নিয়ে। পদার্থ প্রথম পত্রের প্রথম যেটা অধ্যায় সেটা হলো ভৌত জগৎ ও পরিমাপ। এই ভৌত জগৎ এবং পরিমাপ এই অধ্যায়টা অনেক ছোট্ট একটা অধ্যায় এবং টপিক খুবই কম, মানে দুই তিনটা টপিক আছে গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট। তো অনেকে দেখা যায় এই অধ্যায়টা একবারে করেনি না, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এই অধ্যায় থেকে একটা প্রশ্ন চলে আসে বা দুইটা প্রশ্ন মাঝে মধ্যে চলে আসে। সো একবারে না করে গেলে ওই একটা ছোট্ট কমন প্রশ্নটা যদি আপনি উত্তর করতে না পারেন তাহলে দেখবেন যে আপনি অন্য শিক্ষার্থীর থেকে পিছায় যাচ্ছেন। এর জন্য যেহেতু ছোট্ট একটা অধ্যায়, অবশ্যই এই জিনিসগুলো পড়বেন। যেমন এখানে প্রথম যেটা আছে পরিমাপের এককগুলো ভালো করে পড়বেন। পরিবারের ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে মাঝে মধ্যে এক দুইটা ম্যাথ আসে, সেই ম্যাথের ফর্মুলাগুলো দেখবেন। এই মাত্রাটা ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে কিন্তু এই মাত্রাটা চলে আসে এবং অনেকে দেখা যায় এই মাত্রাগুলো না পড়ে যাওয়ার কারণে পরীক্ষা হলে যে অ্যান্সার করতে পারে না। যেমন চলে আসলো বলের মাত্রা কোনটি, কাজের মাত্রা কোনটি। সো এই মাত্রাগুলো দেখবেন, আর বিভিন্ন ধরনের যে এককগুলো আছে এককগুলো দেখবেন। মাঝে মধ্যে যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসে এই থিওরিটিক্যাল প্রশ্নগুলো কিন্তু দেখা যায় এই প্রথম অধ্যায় থেকে কিন্তু দিয়ে দেয়। এই জন্য অবশ্যই প্রথম অধ্যায়টাও দেখে যাবেন। অনেকে কিন্তু প্রথম অধ্যায়টা না পড়েই অন্যান্য অধ্যায়গুলো পড়েন। যাদের ইচ্ছা আছে চান্স পাওয়ার বা মার্ক ভালো তোলা তারা অবশ্যই প্রথম অধ্যায়টা অল্প করে দেখে ফেলবেন। তাহলে দ্বিতীয় অধ্যায় হলো ভেক্টর। এই ভেক্টরের ক্ষেত্রে আপনি কোন কোন টপিকগুলো পড়বেন? বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভেক্টরের গুণন। এই ভেক্টরের গুণন থেকে প্রতি বছরে কিন্তু প্রশ্ন চলে আসে। আর ভেক্টরের গুণনের ভিতরে কোনগুলো আছে, যেমন মাঝে মধ্যে যে ভেক্টর লম্ব হওয়ার শর্তের ক্ষেত্রে যে প্রশ্নগুলো এই টাইপের প্রশ্ন প্রায় সময় চলে আসে, বা সমান্তরাল হওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো আছে এই কন্ডিশনগুলো চলে আসে। সো এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। পাশাপাশি ভেক্টরের লব্ধি নির্ণয়ের যে ফর্মুলাগুলো আছে সেটা দেখবেন, যে মাঝে মধ্যে যদি লব্ধি মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অথবা যদি মধ্যবর্তী কোণ যদি নির্দিষ্ট একটা কোণ হয় সেক্ষেত্রে লব্ধি কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবেন। বা মধ্যবর্তী কোণ নির্ণয় করার ক্ষেত্রে প্রশ্ন মাঝে মধ্যে চলে আসে সেটা একটু দেখবেন। আর নদী নৌকার যে ম্যাথগুলো আছে এই শর্টকাটগুলো দেখে ফেলবেন। এবং অবশ্যই এই যে টপিকগুলো আছে এই টপিকের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো অবশ্যই দেখে যাবেন। কারণ ফর্মুলাগুলো যদি আপনার আলটিমেটলি মনে না থাকে তাহলে পরীক্ষা হলে কিন্তু অ্যান্সার করা আপনার জন্য মানে টাফ হয়ে যাবে। এই জন্য অবশ্যই ফর্মুলাগুলো দেখবেন এবং প্রিভিয়াস ইয়ারে এই টপিকগুলো যে প্রশ্নগুলো আসছে গুচ্ছে সেগুলো একটু সলভ করে ফেলবেন। তাহলে পরীক্ষা হলে যে আপনার অ্যান্সার করাটা কিন্তু ইজি হবে। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো চতুর্থ অধ্যায়। এবং অনেকে দেখা যায় চতুর্থ অধ্যায়টা স্কিপ করার চেষ্টা করেন, কিন্তু মাথায় রাখবেন এই প্রথম পত্রের ক্ষেত্রে যদি বলেন যে কোন অধ্যায়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমি যেটা বলবো সেটা হলো চতুর্থ অধ্যায়। কারণ এই চতুর্থ অধ্যায় থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কিন্তু আসছে। আমরা যদি গুচ্ছ যখন থেকে চালু হচ্ছে তখন থেকে যদি আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখবো এই চতুর্থ অধ্যায় থেকে এই পর্যন্ত প্রায় 9 থেকে 10টার মতো কিন্তু কোশ্চেন আসছে। এর জন্য চতুর্থ অধ্যায়টা আপনাকে অবশ্যই পড়ে যেতে হবে। চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে নিউটনের গতির যে সূত্রগুলো আছে এটার ইউজগুলো দেখবেন, বলের ঘাত নির্ণয় বা ভরবেগ নির্ণয়টা দেখবেন, জড়তার ব্যাসার্ধ বা কৌণিক গতির যে ম্যাথগুলো আছে, সংঘর্ষ, টান বল এবং ব্যাংকিং কোণ এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখবেন। এই ব্যাংকিং কোণ থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, বা মাঝে মধ্যে কৌণিক গতি থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। এই সবগুলো টপিকগুলো অবশ্যই দেখবেন। পঞ্চম অধ্যায় যেটা সেটা কাজ, শক্তি, ক্ষমতা, এখান থেকেও মাঝে মধ্যে প্রশ্ন আসে। তবে মাঝে মধ্যে বলতে দেখা যায় লাস্টে যদি আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি এখান থেকে প্রায় 5 থেকে 6টার মতো প্রশ্ন আসছে। কাজের ক্ষেত্রে কৃত কাজ, হেলানো তলের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের কাজ নির্ণয়ের ক্ষেত্রে সেটা পড়বেন। শক্তির ক্ষেত্রে বিভব শক্তি বা গতিশক্তির যে রিলেশনগুলো আছে রিলেশন থেকে প্রশ্ন আসে। মাঝে মধ্যে প্রায় সময় কিন্তু চলে আসে। যেমন যে গতিশক্তি আমরা একটা ফর্মুলা জানি যে ই কে সমান হাফ
এম ভি স্কয়ার। তো মাঝে মধ্যে এই রিলেশন থেকে প্রশ্ন আসে যে যদি আমরা বেগকে দ্বিগুণ করি তাহলে গতিশক্তি কত হবে, বা গতিশক্তিকে 4 গুণ করলে বেগ কত হবে। এই যে ইন্টারনাল রিলেশনগুলো আছে এই রিলেশনগুলো কিন্তু পড়বেন। তারপর মাঝে মধ্যে কিন্তু এই বিভব শক্তি থেকেও আসে। বিভব শক্তি ইপির সাথে আমাদের যে পির যে সম্পর্ক, ভরবেগের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে কিন্তু প্রশ্ন আসে। এর জন্য ফর্মুলাগুলোর পাশাপাশি ফর্মুলার ইন্টারনাল যে রিলেশন সেটা কিন্তু দেখবেন। ক্ষমতার ক্ষেত্রে কর্মদক্ষতা আর কুয়ার ম্যাথগুলো একটু দেখে ফেলবেন। ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ, এবং মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে অনেকে মনে করেন যে এই ম্যাথগুলো করতে মনে ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার করা যায় না, বাট এই অধ্যায়ে কিন্তু কিছু শর্টকাট টেকনিক আছে, যে টেকনিকগুলো জানলে হাতে ক্যালকুলেশনের মাধ্যমেও আপনি অ্যান্সার নিয়ে আসতে পারবেন। বিশেষ করে যেমন অভিকর্ষ ত্বরণ নির্ণয়, মহাকর্ষ, মুক্তিবেগ, এই মুক্তিবেগ থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন চলে আসে। ক্যাপলারের সূত্র, এই ডি বা এইচ নির্ণয়, এটা প্রায় সময় চলে আসে। অর্থাৎ নির্দিষ্ট পাহাড়ের উচ্চতার ক্ষেত্রে এইচটা কত হবে বা নির্দিষ্ট গভীরতায় গেলে মানটা কত হবে, এই রিলেটেড কিছু শর্টকাট টেকনিক আছে, সেটা অবশ্যই দেখে ফেলবেন। বইও দেওয়া আছে সহায়ক বইগুলোতে, সেই শর্টকাট টেকনিকগুলো যদি ইউজ করতে পারেন তাহলে আপনি খুব ইজিলি হাতে ক্যালকুলেশনের মাধ্যমে অ্যান্সার নিয়ে আসতে পারবেন। তো সপ্তম অধ্যায়ে এই পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকেও মাঝে মধ্যে প্রশ্ন আসে। বিশেষ করে এখান থেকে অনেক সময় থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু প্রায় সময় চলে আসে, যে সান্দ্রতার একক কি, এই টাইপের প্রশ্নগুলো চলে আসে। এজন্য থিওরিটিক্যালের জন্য এই অধ্যায়ে একটু বেশি গুরুত্ব দিবেন। আর ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে স্থাপকতার যে ম্যাথ বা পৃষ্ঠটান বা সান্দ্রতা বা স্পর্শকোণ বা পয়সনের যে ম্যাথগুলো আছে এগুলো অবশ্যই দেখে ফেলবেন। তারপর অষ্টম অধ্যায়, এই অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে এখান থেকে একটা প্রশ্ন শিওর থাকেন চলে আসবে। তো এর ক্ষেত্রে আপনি সরল দোলকের যে বিভিন্ন ধরনের গতি বা স্প্রিংয়ের ক্ষেত্রে যে কৃত কাজ বা স্প্রিংয়ের রিলেটেড যে ম্যাথগুলো আছে, বা সর্বোচ্চ বেগ নির্ণয় বা পর্যায়কাল নির্ণয় বা ত্বরণ নির্ণয়ের যে ম্যাথগুলো আছে একটা সমীকরণ থেকে, এটা কিন্তু অবশ্যই দেখবেন। দশম অধ্যায় সর্বশেষ অধ্যায়, সেটা হলো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখান থেকেও মাঝে মধ্যে প্রশ্ন আসে। এটার ক্ষেত্রে আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে সেই সূত্রটা পড়বেন। সিআরএমএস বেগ বা আরএমএস বেগ যে নির্ণয় যে ম্যাথগুলো আছে বা এটার যে ইন্টারনাল যে রিলেশনগুলো আছে এই রিলেশনগুলো পড়বেন। গভীরতা নির্ণয়টা একটু ভালো করে পড়বেন। বিশেষ করে দেখা যায় একটা বুদবুদ যদি উপরে আসে তাহলে সেক্ষেত্রে ওই বুদবুদের মাধ্যমে যে হ্রদের গভীরতা কীভাবে নির্ণয় করতে হয়, এটা যে শর্টকাট টেকনিকটা আছে এই শর্টকাট টেকনিকটা দেখবেন। কারণ এই গভীরতার নর্মাল ফর্মুলাতে ম্যাথ করতে গেলে কিন্তু আসলে হাতে ক্যালকুলেশন করা সম্ভব না, বাট একটা কিছু শর্টকাট টেকনিক আছে, এই শর্টকাট টেকনিকগুলো শিখতে পারলে এটা করতে পারবে। আর্দ্রতার ক্ষেত্রে প্রশ্ন আসলেও সহজ, যে মানে 1-2 লাইনে যে উত্তর করতে হয় ওই টাইপের প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। তো এটা হলো মেনলি আমরা আলোচনা করলাম, এতক্ষণ ধরে আমরা মেনলি প্রথম পত্র নিয়ে আলোচনা করলাম। তো এখানে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একটা প্রজাপতি আসছে, এই প্রজাপতিটা কিন্তু আমাকে খুবই ডিস্টার্ব করতেছে। সো প্রজাপতিটা কিন্তু অনেক কিছু এখানে আঁকায় ফেলছে, আমি একটু এটাকে ক্লিয়ার করে দিই। আচ্ছা, প্রজাপতি চলে গেছে, আমরা এখন আলোচনা করবো কি নিয়ে, পদার্থ দ্বিতীয় পত্র নিয়ে। সো পদার্থ দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা কী পড়বো? পদার্থ দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রথম হলো তাপগতিবিদ্যা। এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রশ্ন আসে। আমরা প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো যে অ্যানালাইসিস করি সেক্ষেত্রে প্রায় 6 থেকে 7টার মতো প্রশ্ন আসছে। বিশেষ করে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে প্রশ্ন চলে আসে। রুদ্রতাপের যে ফর্মুলাগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসে। সমষ্ণ প্রক্রিয়া বা এন্ট্রপির যে ম্যাথগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বেন, কারণ এন্ট্রপির ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে ছোটো ছোটো ম্যাথগুলো চলে আসে। তারপর আছে স্থির তড়িৎ, এখান থেকে প্রায় 4 থেকে 5টার মতো প্রশ্ন আসছে। এক্ষেত্রে ধারকত্ব নির্ণয় বা কুলম্বের সূত্রের যে ম্যাথগুলো আছে বা সঞ্চিত শক্তির যে ফর্মুলাগুলো আছে, তড়িৎ বিভব বা প্রাবল্যর ম্যাথগুলো একটু দেখবেন। চলতরিৎটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে এখান থেকে প্রশ্ন শতভাগ আপনি যদি বলেন যে কোথা থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে সেটা হলো চলতরিৎ। এবং চলতরিতের ক্ষেত্রে আপনি কোনগুলো পড়বেন, যে বিল নির্ণয়, যে দেখা যায় আপনি আপনার বাসায় 4 থেকে 5টা ফ্যান চলতেছে বা 5 থেকে 6টা আপনার বাল্ব চলতেছে, সেক্ষেত্রে আপনার কত টাকা বিল আসবে এই রিলেটেড প্রশ্নগুলো পড়বেন। এবং বিল নির্ণয়ের ক্ষেত্রে নর্মালি কিছু শর্টকাট টেকনিক আছে, এই শর্টকাট টেকনিকগুলো শিখবেন। নর্মাল নিয়মে যদি এই বিল নির্ণয়ের ম্যাথগুলো করতে যান তাহলে কিন্তু আপনি ওই যথেষ্ট সময় পাবেন না, কিন্তু যদি শর্টকাট টেকনিকগুলো শিখতে পারেন তাহলে বিল নির্ণয়ের ম্যাথগুলো আপনি 1 থেকে 2 লাইনে কিন্তু সলভ করতে পারবেন। রোধ নির্ণয়, রোধের সমবায় থেকে প্রশ্ন আসে। দেখা যায় যে অনেকগুলো রোধ, কোনোগুলো সমান্তরালে থাকে, কোনোগুলো শ্রেণীতে থাকে, সেখান থেকে আপনাকে রোধ নির্ণয় করতে বলে। সো এই রোধের ম্যাথগুলো করবেন, সার্কিটের ম্যাথগুলো করবেন। বিশেষ করে শান্টের বা ব্রিজের ক্ষেত্রে মিটার ব্রিজ বা হুইটস্টোন ব্রিজের যে ম্যাথগুলো আছে এটা একটু ভালো করে দেখবেন। আর রোধ নির্ণয়ের যে বিভিন্ন ধরনের ফর্মুলাগুলো আছে এগুলো কিন্তু দেখে ফেলবেন। তো সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান, এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে এবং অনেকে দেখা যায় এই ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টা স্কিপ করতে চান, কিন্তু ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টা কিন্তু খুবই সহজ, কারণ সিলেক্টিভ কিছু টাইপ আছে, এই টাইপগুলো করলে দেখা যায় ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এর ক্ষেত্রে আপনি ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষার যে ম্যাথগুলো আছে, অপবর্তন, ব্যতিচার এবং প্রতিসরণের যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই দেখবেন। তারপর অষ্টম অধ্যায়, এটা হলো আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। এক্ষেত্রে ফোটনের শক্তি ই সমান mc স্কয়ার যে ম্যাথগুলো আছে এটা অবশ্যই করবেন। দৈর্ঘ্যর আপেক্ষিকতা বা সময়ের আপেক্ষিকতা বা ভর বা কার্যাপেক্ষকের যে ফর্মুলাগুলো আছে এগুলো অবশ্যই করবেন। এবং দৈর্ঘ্য, সময়, ভর এগুলো বের করার কিন্তু কিছু শর্টকাট টেকনিক আছে। দেখা যায় ওই শর্টকাট টেকনিকগুলো শিখলে এই বড় বড় ম্যাথ আপনি 1 থেকে 2 লাইনের ভিতর করে ফেলতে পারবেন। এর জন্য অবশ্যই এই দৈর্ঘ্যর আপনার আপেক্ষিকতা বা সময় বা ভরের যে আপেক্ষিকতার যে শর্টকাটগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে
দেখে যাবেন। তারপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায় থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন চলে আসে। সপ্তম অধ্যায় হলো পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখান থেকে প্রিভিয়াস ইয়ারে যদি আমরা ডাটা অ্যানালাইসিস করি সেখানে প্রায় 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু অলরেডি গুচ্ছের যতদিন পর্যন্ত গুচ্ছ পরীক্ষা হয়েছে ততদিন কিন্তু প্রশ্ন চলে আসছে। নিউক্লিয়ার বিক্রিয়া আলফা বা বিটার মান যে নির্ণয় সেটা একটু দেখে ফেলবেন। সর্বশেষ হলো দশম অধ্যায়। দশম অধ্যায়ের ক্ষেত্রে হলো এখান থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে, বিশেষ করে সংখ্যা পদ্ধতি, এটা একটু ভালো করে দেখবেন। অনেক সময় চলে আসে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এর যে রূপান্তরগুলো আছে এটা দেখবেন। বিভিন্ন ধরনের গেট যে আছে, লজিক গেট, যদিও মেনলি সংখ্যা পদ্ধতি এবং গেট এটা মিলে আইসিটির তৃতীয় অধ্যায় যদি আপনার ভালো করে করা থাকে এখান থেকে আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তবে অন্তত অবশ্যই যে 7টা গেট আছে, যে মৌলিক গেট যে 3টি আর যৌগিক গেট যে 4টি, 7টা গেটের প্রতীকগুলো অবশ্যই ভালো করে দেখে যাবেন। এখান থেকে কিন্তু আলফা বা বিটার মান নির্ণয় করা যায়, বা এই ইকুয়েশন থেকে কিন্তু মাঝে মধ্যে ফর্মুলা চলে আসে। সো এই জিনিসগুলো যদি ভালো করে দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন কমন আসে, আশা করি এই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসে, এবং প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। এখন প্রশ্ন হলো, অনেকে দেখা যায় এই টপিকগুলো ভালো করে করবেন বাট পরীক্ষা হলে যে প্রপারলি অ্যান্সার করতে পারবেন না। এর মেন যেটা কারণ, এখানে আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যখন পড়বেন তখন অবশ্যই এই টপিকগুলোর যে শর্টকাটগুলো আছে এই শর্টকাটগুলো ভালো করে দেখবেন। পাশাপাশি এই টপিকগুলোর যে হাতে ক্যালকুলেশন আছে এই হাতে ক্যালকুলেশনগুলো কিন্তু ভালো করে ফেলবেন, এবং অবশ্যই এই টপিকের যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে, প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে সেই কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবেন। উইদাউট কোশ্চেন ব্যাঙ্ক সলভ আপনি পরীক্ষা হলে যে দেখবেন যে আপনি টপিক জানলেও ফর্মুলা জানলেও আপনি কিন্তু সলভটা প্রপারলি দ্রুত করতে পারতেছেন। এজন্য অবশ্যই আপনাকে এই 3টা জিনিস অবশ্যই মাথায় জোর দিতে হবে। এবং আপনারা যারা চাচ্ছেন আমাদের সাথে এই ক্লাস করার মাধ্যমে অল্প সময়ের ভিতরে এই প্রত্যেকটা টপিক সম্পর্কে ভালোভাবে ধারণা নেওয়া, বা প্রত্যেকটা টপিকের কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করা, বা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের ফর্মুলাগুলো জানা, বা হাতে ক্যালকুলেশন শেখা, বা শর্টকাটগুলো ভালো করে রপ্ত করা, যারা চাচ্ছেন আমাদের সাথে কোর্স করার মাধ্যমে করার, তারা অবশ্যই আমাদের ভার্সিটি ক গুচ্ছবর্তী টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যাবেন। কারণ এই কোর্সে ভর্তি হলে আপনি কী পাচ্ছেন, এই কোর্সে ভর্তি হলে আমরা মেনলি প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা ক্লাস নিব। অর্থাৎ এখানে যে প্রত্যেকটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা ক্লাস পাবেন। আপনি যখন ভেক্টরের ক্লাস পাবেন সেই ভেক্টরের ক্লাসে ভেক্টরের গুণনের কোন ফর্মুলার দরকার আমরা শেখাই দেবো, এবং সেই ফর্মুলার কী প্রশ্ন আসছে সেটাও আমরা সলভ করে দেবো। লব্ধির জন্য যে ফর্মুলাগুলোর দরকার সেগুলো আমরা ক্লাসে শেখাই দেবো, এবং এই লব্ধির কী প্রশ্ন আসছে সেটা আমরা সলভ করে দেবো। পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আপনি আলাদা ক্লাস পাচ্ছেন, এবং আশা করি এই ক্লাসগুলো করলে আপনার পদার্থের জন্য যেমন প্রস্তুতি হবে, পাশাপাশি এই কোর্সে ভর্তি হলে আপনি কেমিস্ট্রিরও ক্লাস পাবেন। অনেকে ম্যাথে অনেক দুর্বল থাকেন, এবং ম্যাথে আপনাকে কৃষিগুচ্ছ পরীক্ষা দিলে সেখানে ম্যাথে আপনাকে অবশ্যই উত্তর করতে হবে, এখানে কিন্তু ম্যাথেরও ক্লাস পাচ্ছেন। অর্থাৎ অল্প সময়ের ভিতরে শেষ মুহূর্তে যারা ভালো প্রস্তুতি নিতে চান অনলাইনে ক্লাস করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারা দ্রুত আমাদের ভার্সিটি ক গুচ্ছবর্তী টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যান। এটার কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি ক্লাস পাচ্ছেন তার, ক্লাসের পাশাপাশি এখানে আপনি সাজেশনও পাবেন। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যে টাইপগুলো গুরুত্বপূর্ণ সেটার জন্য আলাদা আমরা সাজেশন তৈরি করছি। এই সাজেশনের ভিতরে এই সাজেশনগুলো ফলো করলে আশা করি এখান থেকে আপনি টাইপগুলো হুবহু কিন্তু কমন পেয়ে যাবেন। অর্থাৎ এখানে এই ভেক্টরের গুণনের জন্য কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে, অথবা আপনি চলতন্ত্রের ক্ষেত্রে যে টপিকগুলো দেওয়া আছে এর যে বিভিন্ন টাইপ সেটাও এখানে দেওয়া আছে। তো যারা একবারে 100% প্রিপারেশন নিতে চান, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান, তারা অবশ্যই আমাদের কোর্সে দ্রুত এনরোল করে ফেলেন। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো পদার্থের সাজেশন। তো যারা অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো যদি সাজেশন চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি পজিটিভ কমেন্ট করেন বা আপনারা যদি অন্য সাবজেক্টের সাজেশন চান তাহলে আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে অন্যান্য সাবজেক্টের সাজেশন নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।